বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তা আশীর্বাদ করে পাঠিয়েছেন শত শত নদ নদীকে, আর বাংলাদেশের প্রতিবেশী ভারত সেসব আশীর্বাদের গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর। ভারত যেসব বাঁধ দিয়েছে তার মধ্যে ফারাক্কা বাঁধ এক বড় অভিশাপ এ অঞ্চলের মানুষের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, সবকিছুরই তো একটা মেয়াদকাল থাকে, মেয়াদ শেষে ক্ষমতা ফুরিয়ে যায়। এখন ভারতের ফারাক্কা নিয়ে দাদাগিরির দিন শেষ হতে আর কতদিন সময় লাগবে? পুরাতন হয়ে যাওয়া ফারাক্কা বাঁধের জীবনকাল আর কতদিনই বা বাকি আছে? কি আছে ফারাক্কার ভাগ্যে? আজ আমরা তাই জানার চেষ্টা করব। গঙ্গায় বাঁধ দেওয়ার ধারণা মূলত ব্রিটিশ শাসনের সময় থেকেই ছিল। লক্ষ্য ছিল কলকাতা বন্দর। হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দর তখন ঔপনিবেশিক ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পূর্ব ভারতের প্রবেশ পথ হিসেবে কলকাতা বন্দরের গুরুত্ব যেমন দিন দিন বাড়ছিল, অন্যদিকে হুগলি ও ভাগীরথী নদী হারাচ্ছিল নাব্যতা। মূলত পদ্মার বুকে বাঁধ দেওয়ার পরিকল্পনা ব্রিটিশদেরই ছিল। 1947-এ বিদায় নিল ব্রিটিশরা। জেদাজিদির দেশ ভাগে অনেক কিছু তালগোল পাকিয়ে গেলেও ফারাক্কা পরিকল্পনা জিন্দা থেকে যায়। গঙ্গায় বাঁধের পরিকল্পনা থেকে সরে আসলো ভারত। এক পর্যায়ে ঠিকই পদ্মার কপালে আগুন দিয়ে বসে। এ বিষয়ে পূর্ব বাংলার মুরব্বী পাকিস্তান সরকার যে একেবারেই মুখে কুলুপ এঁটেছিল তা কিন্তু নয়। এ নিয়ে 1970 সাল পর্যন্ত দফায় দফায় বৈঠক চললেও ফারাক্কা ইস্যু ছাড়িয়ে পাকিস্তানের কাছে মুখ্য ইস্যু ছিল সিন্ধুর পানি ভাগাভাগির বিষয়। আর সেখানে ফারাক্কা ছিল নিতান্তই দর কষাকষির মামলা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়। 1974 সালের 16 মে বাংলাদেশ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে একটি চুক্তিতে আসে। এই চুক্তিতে উল্লেখ করা হয়, উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। তবে প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান বিস্তর। শুরু থেকেই কপটতার আশ্রয় নেয় ভারত। পরীক্ষামূলক বলা হলেও 1975 সালের 21 এপ্রিল থেকে ভারত ফারাক্কা বাঁধ চালু করে দেয়। বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু ভারত 1976 সালে গঙ্গা নদী থেকে 1100 কিউসেক পানি অপসারিত করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। ভারত প্রতিশ্রুতিকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। পানি যেন তাদের হাতে কণ্ঠস্বরহীন বশচালিত শত্রু। এই বাঁধটি চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত। 1961 সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় 1974 সালের ডিসেম্বরে। এখন বাঁধটির বয়স 50 বছর পেরিয়ে গেছে। বাঁধটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবে ব্যবহৃত হয়। ফারাক্কা বাঁধের মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকেই পানি সরবরাহ করা হয়। ভারতের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী 1950 থেকে 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফারাক্কা বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে ভারতের এমন কাজ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও ভারতকে এই বিষয়টি খুব একটা আমলে নিতে দেখা যায়নি। 1975, 78, 82 এবং 1992 সালে স্বল্পমেয়াদী পানি বন্টন চুক্তি হলেও কোনোবারেই ভারত তার কথা মতো কাজ করেনি। 1996 সালে হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে যেভাবে বলা আছে সেভাবে পানি বন্টন হয়নি। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক। এর বেশি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, আর বাকিটা পাবে বাংলাদেশ। এদিকে 30 বছরের জন্য সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে লালমনিরহাট জেলার ডালিয়া পয়েন্টে। এই নদী বাংলাদেশের প্রায় 12টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিলেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই 12টি জেলার অর্থনীতি প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপর নির্ভরশীল।
তিস্তা সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশের মোট চাষযোগ্য জমির শতকরা 14% তিস্তা নদীর সেচ প্রকল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 14% মানুষের জীবিকা এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এই বিপুল জমি চাষের জন্য পানি প্রয়োজন অন্তত 3500 কিউসেক, কিন্তু বর্তমানে তিস্তা পানি প্রবাহ 600 থেকে 700 কিউসেক, যেখানে 1985 সালে পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ নির্মাণ কাজ শুরু করার আগে তিস্তার পানি প্রবাহ ছিল প্রায় 5000 কিউসেক। পঞ্চাশ বছর আগে গঙ্গার ওপর যখন ফারাক্কা চালু করা হয়, তখন তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটি অংশকে হুগলি নদীতে পাঠিয়ে কলকাতা বন্দরকে জীবন ফিরিয়ে দেয়া। সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তাতে প্রতি বছরই বর্ষার সময় বন্যার ফাঁদে হাবুডুবু খাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বহুদিন ধরেই মালদা মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা ব্যারাজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফারাক্কার কারণে ভাটির দেশ বাংলাদেশে সমস্যার শেষ নেই, আর সমস্যা সমাধানের তেমন কোনো উপায়ও নেই। ফারাক্কার নিয়ন্ত্রণ উজানের দেশ ভারতের কাছে থাকায় দিন শেষে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে ভারতের দিকেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীতে দেয়া বাঁধের বয়স 40 বছর পেরিয়ে গেলে তা রিভিউ বা পর্যালোচনা করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ পর্যালোচনায় এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত হওয়ায় এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। বর্ষাকালে যখন ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানির স্তর বৃদ্ধি পায়, তখন বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। এই অতিরিক্ত পানি পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশের নিম্নাঞ্চলে প্রবেশ করে, যা সেসব অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে যদি একবারে বড় পরিমাণ পানি ছাড়া হয়, তাহলে পরবর্তী অঞ্চলগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্যার কারণে বাংলাদেশের অনেক কৃষি জমি তলিয়ে যায়, যা ফসলের ক্ষতি করে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এছাড়া অবকাঠামোগত ক্ষতি, যেমন রাস্তা, ব্রিজ এবং বাঁধের ক্ষতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ফারাক্কা যে আক্ষরিক অর্থে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, তা নতুন করে বলার কিছু নেই। গবেষকদের মতে 1975 থেকে 92 সাল পর্যন্ত বাংলাদেশের লোকসান হয়েছে অন্তত 1,08,500 কোটি টাকা, আর তারপর থেকে প্রতি বছর কমপক্ষে 5,000 টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। 2016 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সমাধানের জন্য ফারাক্কা বাঁধ অপসারণের জন্য দিল্লির কাছে দাবি জানিয়েছিল। 2019-এর বন্যার সময়ও একই দাবি তোলেন তিনি। ওই বছর বিহারের পানি সম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা জানিয়েছিলেন, বর্ষা মৌসুমে গঙ্গা পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারছে না। এর কারণ হিসেবে ফারাক্কাকেই দুষছেন তিনি, কারণ ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় এত পরিমাণ পলি জমেছিল যে পাটনা থেকে ফারাক্কা পর্যন্ত মাত্র 415 কিলোমিটার পাড়ি দিতে 7 দিনের বেশি সময় লেগে যায়। প্রকৃতিকে তার নিয়মে চলতে দেওয়া উচিত, কিন্তু মানুষকে যে প্রকৃতি নিয়ন্ত্রণ করে, মানুষ হয়তো সেটি ভুলে যায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, নেচার নেভার ডিড বিট্রে দ্যাট হার্ট দ্যাট লাভড হার, যার অর্থ প্রকৃতি কখনোই সেই হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি যে তাকে ভালোবাসত, কিন্তু মানুষ যখন প্রকৃতিতে হস্তক্ষেপ করে, অভিমানী প্রকৃতি তখন খুব কঠিন জবাব দেয়। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করেন, যার ফলস্বরূপ অনেকটা সরল পথে চলা এই গঙ্গা নদী ফারাক্কা বাঁধের কারণে এখন একে বেঁকে চলা নদীতে পরিণত হয়েছে। গঙ্গায় সৃষ্টি হয়েছে বিশাল বাঁধ, যা ক্রমশ উত্তর পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে এবং উজানের দিকে নদী বা পাড় জুড়ে ব্যাপক ভাঙনের কারণ হয়ে উঠেছে। দীর্ঘ 5 দশকে গঙ্গার জল অনেক গড়িয়েছে। তার কতটা ভারত পেয়েছে আর কতটা বাংলাদেশ, তার হিসেব কষার অবকাশ এখন আর আছে কিনা তা এখানে অপ্রাসঙ্গিক।
কারণ ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি, ভারতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ফারাক্কা ইস্যুতে সোচ্চার ছিল। এখন এর সাথে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার লাখো মানুষের দুর্ভোগ। উত্তরপ্রদেশ ও বিহারের বন্যা কবলিত মানুষেরাও দুষছেন ফারাক্কাকে। এই বাঁধ অপসারণের দাবি জোরালো হচ্ছে ক্রমশ। গবেষণাপত্র অনুযায়ী ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের পরিমাণই শুধু বেড়ে যায়নি, মানবসৃষ্ট বাঁধের ফলে গঙ্গা নদীও তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে 2004 সাল পর্যন্ত মালদায় 200 বর্গ কিলোমিটার এবং মুর্শিদাবাদে 356 বর্গ কিলোমিটার জমি নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে গেছে। প্রায় 80,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে গঙ্গায় ব্যাপক পরিসরে ড্রেজিংয়ের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। কিন্তু ড্রেজিংয়ের মাধ্যমে বন্যা বা নদী ভাঙ্গনের এই গতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। যে কলকাতা বন্দরকে বাঁচাতে ফারাক্কা বাঁধের নির্মাণের নকশা করা হয়েছিল, সেই বন্দরও আজ যেন ধ্বংসপ্রাপ্ত জাহাজের মতো মুখ থুবড়ে পড়ার প্রান্তে দাঁড়িয়ে আছে। নদীতে যে পরিমাণ ড্রেজিং করতে হতো বাঁধ তৈরি করার আগে, আজ তা করতে হচ্ছে 4 গুণ বেশি। যেন নদী নিজেকে মুক্ত করার জন্য চিৎকার করছে। অর্থাৎ ফারাক্কা বাঁধ কলকাতা বন্দরের জন্য কোনো অতিরিক্ত আশীর্বাদ নিয়ে আসেনি, বরং সৃষ্টি করেছে বাঁধের ছায়ার মতো অপ্রত্যাশিত বিপর্যয়। ফারাক্কা বাঁধ তৈরির গোড়াতেই যে গলদ ছিল তা নিয়ে ভারতের তেমন মাথা ব্যথা ছিল না। আজ অনেক দাম দিয়ে সেই ত্রুটির দাম বুঝতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ। যা বুঝতে পেরে অনেক আগেই অনুধাবন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার ও নদী বিশেষজ্ঞ কপিল ভট্টাচার্য। তিনি ফারাক্কা পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন, এজন্য তাকে পাকিস্তানের দালালও বলা হয়েছিল। ফারাক্কা নির্মাণের 5 দশক পরেও তার ভবিষ্যৎবাণী ফলতে শুরু করেছে। বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার ভয়াল ঢেউয়ের শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ভাঙ্গনের নিঃশব্দ নাটকের মঞ্চে রূপান্তরিত হয়েছে। মুর্শিদাবাদের জাঙ্গিপুরে পদ্মার ধারা হুগলির দিকে অগ্রসর হচ্ছে, যেন প্রকৃতি নিজেই ভারতের কৌশলের বিচার শুরু করেছে। প্রকৃতির নিয়মে যদি 2 নদী মিলে যায়, তাহলে পুরো ভাগীরথী বেসিন দারুণ বিপর্যয়ে নিমগ্ন হতে পারে। এটি শুধু সতর্ক সংকেত নয়, প্রকৃতির অমোঘ রোষের আগমন। ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেল হুগলিতে পানি সরাচ্ছে, কিন্তু পদ্মার তুলনায় এখানে উচ্চতা বেশি। ফলে নদী যখন এক হবে, হুগলির অতিপ্রবাহ অবাধে বাংলাদেশে ঢুকে পড়বে, আর ফারাক্কা বাঁধ হয়ে পড়বে মূল্যহীন। প্রকৃতি নিজেই তখন তার বিচারে ভারতের কপটতা উন্মোচন করবে। নদীর স্বাভাবিক গতি প্রকৃতির অমোঘ ছন্দ। মানুষের অযথা হস্তক্ষেপে তা কখনো শান্তি পায় না। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে উঠতে শুরু করেছিল। এই অনুধাবন থেকে বাঁধ অপসারণের দাবিতে 1976 সালে মাওলানা ভাসানীকে বাধ্য করেছিল ফারাক্কা অভিমুখে লং মার্চ করতে। একটিমাত্র আকাঙ্ক্ষা, নদীকে তার প্রকৃত পথ ফিরিয়ে দেওয়া। সেই আন্দোলনে লাখো মানুষের হৃদয় ও পদক্ষেপ মিলে এক আশার স্রোত তৈরি করেছিল। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ পেয়েছে এক হীনমন্য, প্রতিহিংসা পরায়ণ, স্বার্থপর প্রতিবেশী। এই ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের জন্যই নয়, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বিহার ও উত্তরপ্রদেশের জন্য এক ভয়াল ছায়া হয়ে দাঁড়িয়েছে। কাজের সন্ধানে কেউ পাড়ি জমাচ্ছে দিল্লি, গুজরাট। মহারাষ্ট্র মুম্বাইয়ের বাইকুলায় এখন মালদার বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের কলোনি গড়ে উঠেছে। একসময় শক্তিধর ভারত আজ নিজ দেশে শরণার্থী হয়ে দাঁড়িয়ে যেন নদীর কাঁধে বসে অপমানের ছবি আঁকছে। ফারাক্কা বাঁধ শুধু কংক্রিট ও ধাতুর অবকাঠামো নয়, এটি হয়ে উঠেছে নদীর বুকে এক নিঃশ্বাসহীন কাঁদন, মানুষের স্বপ্ন ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর দীর্ঘমেয়াদী নিপীড়ন। বিশ্বজুড়ে অসংখ্য নদী ফিরে পেয়েছে তার স্বাভাবিক গতি। বাঁধ অপসারণের সাহসী সিদ্ধান্তে প্রাণ ফিরে এসেছে পানিতে, প্রকৃতিতে, মানুষের জীবনে। কিন্তু ফারাক্কা বাঁধের ক্ষেত্রে ভারত সরকার যেন নিশ্চুপ দর্শক, সময়ের কাঁটায় চাপা পড়া এক দুঃসহ দৃশ্যের সাক্ষী। প্রশ্ন রয়ে যায়, কবে মুক্তি পাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের গলার ফাঁস, এই মরণ বাঁধ ফারাক্কা?